ওকে, সো মাই জার্নি কীভাবে অস্ট্রেলিয়া আসলাম বলি। আমার জার্নি বলি এবং হচ্ছে কিছু টিপস যেটুকু আমি জানতে পারছি যাতে সুবিধা হয় সব। আমার জার্নি শুরু হচ্ছিল হচ্ছে 23 সালে। আইএলটিএস দিয়েছিলাম 23 সালে। তো তখন হচ্ছে ওই বছর ভাবছিলাম যে ইউএসতে অ্যাপ্লাই করবো, বাট করি নাই, ইচ্ছা করতেছিল না। তো 24 সালের দিকে মনে হয় ফেব্রুয়ারির দিকে হচ্ছে আমি স্যার একদিন ফোন করে বললেন যে অস্ট্রেলিয়া আসবো কিনা। তো তখন হ্যাঁ বলার পরে স্যারকে হ্যাঁ বলার পর স্যার হচ্ছে একটা স্কলারশিপ ম্যাচ করে দিয়েছিলেন। ওটা হচ্ছে সম্ভবত ফেডারেশন ইউনিভার্সিটি ছিল। তো ফেডারেশন ইউনিভার্সিটির প্রফেসর হচ্ছে আমাকে একটা ইন্টারভিউ নিয়েছিলেন। তো ইন্টারভিউ নেওয়ার পরে মোটামুটি ওটা ওকে হয়ে গেল, কিন্তু ঝামেলা হয়ে দাঁড়ালো যে হচ্ছে ফ্যামিলি ইন্স্যুরেন্স দিবে না। তো অস্ট্রেলিয়ার একটা বড় মাথা ব্যথা হচ্ছে ফ্যামিলি ইন্স্যুরেন্স। এইটা শুধুমাত্র স্পাউস আনতেই প্রায় 10-11 লাখ টাকা দেওয়া লাগে, বাচ্চা থাকলে আরও বেশি, 15-16 লাখ দেওয়ার কথা। তো ওইটা আমি নিজের পকেটে টাকা দিয়ে তো পিএইচডি করতে আসবো না, তো এই জন্য ওইটা ক্যান্সেল হয়ে গেল। পরবর্তীতে অগস্ট মাসের দিকে আবার স্যার আমাকে নক করলেন, বললেন যে আর একটা আছে। তো তখন হচ্ছে আমি আবার অ্যাপ্লাই করলাম, মেল করলাম স্যারকে, আমার বর্তমান সুপারভাইজারকে। কিন্তু ওই মুহূর্তে স্যারের পিএইচডি ফাঁকা ছিল না। ওই মুহূর্তে হচ্ছে স্যারের কিছুদিন আগেই পিএইচডির একটা রাউন্ড শেষ হয়ে গেল, একটা স্টুডেন্ট ঢুকছে, ওই জন্য ওনার পিএইচডি স্লট ফাঁকা ছিল না। পরবর্তীতে স্যার আমাকে অক্টোবর মাসের দিকে আরেকবার নক করলেন, যখন ওনার একটা নতুন পিএইচডি স্লট ওপেন হলো, যে আমি আসতে চাই কিনা। আমি সাথে সাথে রাজি হওয়ার পরে স্যার আমাকে কিছু কাজ দিয়েছিলেন, যেমন একটা রিসার্চ প্রপোজাল লিখতে হবে 1 পেজের, তারপরে হচ্ছে আমার যত রকম ডকুমেন্টস আছে ওইগুলো পাঠাইতে হবে। ফর্চুনেটলি আইএলটিএস দেওয়া ছিল, তো ওইখানে একটা গোল হয়ে গেছে। তো এই জন্য ওই যত সার্টিফিকেট ছিল এগুলো সব দিয়ে স্যারকে একদিন ফর্মালি মেল করলাম। স্যার কিছুদিন পরে আমাকে ওকে করে দিয়ে একটা লিঙ্ক পাঠালেন। লিঙ্ক পাঠানোর পরে ওইটা ছিল হচ্ছে অ্যাডমিশনের লিঙ্ক, আর ডেকিন অ্যাপ্লাই করতে হবে। তো ডেকিন আমাকে জানাইছিল, অ্যাপ্লাই করছিলাম, প্রচুর ডকুমেন্টস লাগে, সব ডকুমেন্টস এখন মনেও নাই। তো সার্টিফিকেট লাগে, আইএলটিএস লাগে, তারপরে হচ্ছে আরও বিভিন্ন রকমের ডকুমেন্টস লাগে। আমি কার সাথে যাব, মানে আমার ডিপেন্ডেন্ট আছে কিনা সাথে, এইসব দিয়ে বিভিন্ন জিনিস লিখে ঠিকে ওখানে ফর্ম পূরণ করতে হয়। বিশাল বড় 18টা পেজ সম্ভবত ওই ওয়েবসাইটের, ওইগুলো পূরণ করতে হয়। পূরণ করে অ্যাপ্লাই করছিলাম। অ্যাপ্লাই শেষ করতে পারছিলাম হচ্ছে ডিসেম্বরের 26-27 তারিখের দিকে। তো পরবর্তীতে জানলাম যে হচ্ছে অ্যাপ্রক্সিমেট 7-8 মাস লাগে ডেকিন থেকে রেজাল্ট আসতে, অ্যাটলিস্ট 6 মাস লাগে সম্ভবত। আমার সুপারভাইজার কিছু করছেন বা সামথিং, আই ডোন্ট নো। ফেব্রুয়ারি মাসের 26 তারিখে হচ্ছে আমার রেজাল্ট আসছে যে আমার ওকে হয়ে গেছে। তো ফেব্রুয়ারি মাসের 26 তারিখে আসার পরে ওরা প্রথম আমার অফার করছিল যে ফেব্রুয়ারির 28 তারিখে আমি আসতে পারবো কিনা। তো মানে অ্যাপ্লাইয়ের সময় ওরা আমার জিজ্ঞাসা করছিল। পরবর্তীতে 26 তারিখে ওরা আমাকে ওকে করে অফার, মানে কংগ্রেচুলেশন জানায়, নিজেরাই বলে পাঠিয়েছে তুমি তো 28 থেকে আসতে পারবো না, নেক্সট কবে। আমি নেক্সট বলছিলাম যে ঠিক আছে 1 মাস পরে দাও। তখন ওরা আমাকে নেক্সট ইনটেক হিসাবে মে মাসের 1 তারিখ অফার করবো। মে মাসের 1 তারিখে নিলাম। নেওয়ার পরে ওইটা নিয়ে প্রস্তুতি শুরু করলাম। আমি হচ্ছে ভিসার অ্যাপ্লিকেশন শুরু করলাম। তো ভিসার অ্যাপ্লিকেশনের জন্য প্রায় 25 রকমের ডকুমেন্ট লাগে। এই আইএলটিএস এর যা নিয়ে আমি আলাদা করে একদিন গল্প করবো, আর হচ্ছে ওই 25 রকম ডকুমেন্ট নিয়ে আমি আলাদা একদিন গল্প করবো। তো অ্যাপ্রক্সিমেট 25টা ডকুমেন্ট কালেক্ট করতে করতে, এবং মাঝখানে একটা প্রবলেম হচ্ছিল, ভার্সিটির একটা ডকুমেন্ট একটা ইস্যু তৈরি হয়েছিল, ওইটা কালেক্ট করতে করতে আবার ঈদের ছুটি ছিল। আমার মনে হয় মার্চ মাসের 26 তারিখ লেগে যায়। তো মার্চ মাসের 26 তারিখে আমি সব গুছাই উঠতে পারি। তখন ধরা পড়ে যে ওই যে ভার্সিটির ডকুমেন্টটা একটা ইস্যু হয়েছে। তো ওইটা সলভ করতে করতে আমার এপ্রিল লেগে যায়, কারণ ওই যে ভার্সিটি বন্ধ ছিল। খোলার পরে আমি সাথে সাথে ওটা সলভ করে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে আমি হচ্ছে 6 তারিখে আলটিমেটলি সাবমিশন দিতে পারছি, অর্থাৎ টাকা জমা দিতে পারছি। এবং 10 তারিখের দিকে আমি ঢাকায় যেয়ে বায়োমেট্রিক এবং হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বায়োমেট্রিক এবং হচ্ছে মেডিকেল দিয়ে আসছি ফ্যামিলি সহ। এর মাঝখানে একটা ইস্যু দাঁড়ায়। ও হ্যাঁ, এর মাঝখানে একটা ইস্যু হয়েছিল, সেটা হচ্ছে যে অফার লেটার আসার পরে, মানে ওরা ওকে করার পরে, যে আমি তো ফ্যামিলি সহ যাব। তো ফ্যামিলি সহ যেতে গেলে হচ্ছে ওই যে লাইফ ইন্স্যুরেন্সের টাকা। তো আমি হিসাব করে দেখলাম যে আমার লাইফ ইন্স্যুরেন্সের টাকা বউ বাচ্চার জন্য আসবে প্রায় 16-17 লাখ টাকা। তো ওইটা হচ্ছে আমি পরে সুপারভাইজারে জানালাম যে এই টাকা দেওয়া পসিবল না, তো এটা দেবে কিনা ফার্স্টে। তো স্যার বললেন যে স্যারের মোটামুটি সব স্টুডেন্টকেই স্যার দিয়ে দেন, আমার সুপারভাইজারের সব স্টুডেন্টকেই স্যার ওটা দেন, বা হচ্ছে ইউনিভার্সিটি দিয়ে দেয়। দেন আমি ইউনিভার্সিটিকে জানাই যে হচ্ছে আমি এরকম ফ্যামিলি ইস্যুস লাগবে, ওরা একবারেই ওকে করে দেয়। তো এই টাকাটা ইস্যু সলভ হওয়ার পরে আমি আসলে যে ভিসার দিকে আগাই। এরপরে ভিসা আসার আমি এক্সপেক্ট করছিলাম, শুনছিলাম কয়েক জায়গায়, আমি মনে পড়তেছে না যে কোথায় শুনছিলাম, সম্ভবত ইউটিউবের ভিডিও আর সামথিং, বা হচ্ছে কারো কাছে শুনছিলাম কিনা, যে 7-10 দিন এসে যাবে, 8-10 দিন এসে যাবে। তো আমি ধরে রাখছি যে হচ্ছে এপ্রিলের 6 তারিখে অ্যাপ্লাই করছি, ওই বায়োমেট্রিক কবে দিচ্ছি ওটাই ইস্যু না। তো ওইটার আগেই প্রসেসিং শুরু হয়ে যায়, যেদিন থেকে আমি টাকা পে করবো ওই দিন থেকে প্রসেসিং শুরু হয়ে গেছে।
মাঝখানে আমার জাস্ট বায়োমেট্রিক আর হচ্ছে ওটা দিয়ে আসতে হবে। তাহলে আমি ধরে রাখছি যে ঠিক আছে 14-15 তারিখের দিকে হয়তো আমার হচ্ছে ভিসা চলে আসবে, এবং আমি 28 তারিখে হচ্ছে যাব, 1 তারিখে আমি ধরবো ক্লাস, মানে কমেন্সমেন্ট স্টার্ট ডেট। তো এইটা প্ল্যান ছিল, পরে আসলো না 15-16 তারিখের দিকে। এবার আমি টেনশনে পড়ে গেলাম। তখন হচ্ছে স্যারকে জানালাম যে এই অবস্থা। 20 তারিখের দিকে আমি স্যারকে জানাইছি যে এই অবস্থা। স্যার বললেন যে ঠিক আছে ভার্সিটির বলো এক্সটেনশন দিতে, এক্সটেনশন চাইতে, যেহেতু ভিসা আসতেছে না। তখন আমি ভার্সিটি আবার বললাম, ভার্সিটি বললো যে ঠিক আছে আমরা করবো কি, ওই আমি 15 দিনের এক্সটেনশন চাইছিলাম, ওরা বললো যে 15 দিনের এক্সটেনশন দিতে পারবো না, আমাদের কিছু স্লট আছে, তো এই জন্য আমার জুন মাসের 5 তারিখে দিতে। আমি বললাম ঠিক আছে জুন মাসের 5 তারিখে দাও। দেন হচ্ছে ওরা আবার নতুন করে ওই যে বিভিন্ন ডকুমেন্ট জেনারেট করলো, আবার আমার কাছ থেকে ওই যে বিভিন্ন রকমের ডকুমেন্ট সাইন টাইন করালো, করায় তারপরে ওরা এক্সটেনশন দিল। তো আমার ভিসা আসলো হচ্ছে এপ্রিলের 28 তারিখে। এই 28 তারিখ আসার পরে আমি ইউনিভার্সিটির ছুটি নিয়ে ফেলছিলাম, ওটা আবার এক্সটেন্ড করলাম, মোটামুটি একটা পর্যায়ে আসলো। এরপর সব গুছায় টাছায় নিয়ে 28 তারিখে ও টিকিট কেটে বাজার টাজার করে টিকিট কেটে চলে আসছি। 29 তারিখে চলে আসছি, 29 তারিখে ফ্লাইট ছিল, 30 তারিখে আমি ল্যান্ড করছি, 5 তারিখে আমার জয়েনিং ছিল, কিন্তু 5 তারিখের আগে 2 তারিখে আমি ভার্সিটি ঘুরতে গেছিলাম, ওই দিনই জয়েনিং হয়ে গেছে, যা বুঝলাম আর কি। তো এই 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 ছিল মোটামুটি জার্নি। এর মাঝখানে অনেকগুলো মানে আপস অ্যান্ড ডাউনস ছিল, সেগুলো হচ্ছে যখন মনে পড়বে বা যখন হচ্ছে ওই ইস্যুগুলো আসবে তখন বলবো। তো এইটা ছিল আমার জার্নি। কিন্তু আসলে হওয়া উচিত কি, আমি ওটা নিয়ে ওটা কথা বলি যে হচ্ছে অস্ট্রেলিয়া যারা আসতে চাই, কারণ আমি ফোন পাচ্ছিলাম 2-3 দিন ধরে, বিভিন্ন রকম সাজেশন চাচ্ছে বা ইয়ে, তো এই পুরো জার্নিটা আমি বলবো। তো এই যেমন এখন হচ্ছে ডেকিনের সেশন চলতেছে, ডেকিনে এখন হচ্ছে পিএইচডি স্টুডেন্ট নিচ্ছে। আমি মাঝখানে কবে জানি ফেসবুকে স্পন্সার্ড অ্যাড দেখলাম যে অনেকগুলো স্পন্সার্ড অ্যাড ওদের গ্রুপে আসছে হয়তো, অনেকগুলো হচ্ছে পোস্ট ফাঁকা আছে পিএইচডি। তো এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে যে প্রথমে এটা হচ্ছে প্রফেসর ম্যানেজড। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে প্রথমেই আইএলটিএস এর ঝামেলাটা মেটা ফেলানো। আইএলটিএস একবার দিয়ে ফেললে ওই স্কোরটা যদি এসে যায়, এখানকার সর্বনিম্ন স্কোর হচ্ছে 6.5, 6.5 এন্ড আপ হয়ে গেলেই ঝামেলা শেষ। তো আমার মনে হয় আগে ওটা দিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। ওটা পরে দিলেও হবে, ওটা আইএলটিএস যে আগে দিতে হবে এটা জরুরি না, ম্যান্ডেটরি না, পরে দিলেও হবে, মানে এই প্রথম স্টেপের পরে দিলেও হবে। কিন্তু ভালো হচ্ছে যে ওই মাথা ব্যথা দূর করে রাখা। তো আইএলটিএস কীভাবে কী করছিলাম ওটা পরে একদিন যে বললাম যে আর এক ভিডিওতে আলোচনা করবো। তো আমরা এই ভিডিওতে বলবো হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে আইএলটিএস দিয়ে নেওয়া, সেকেন্ড কাজ হচ্ছে প্রফেসরদের মেল করা। তো কী করতে হবে, ইউএস এর কিছু ইউনিভার্সিটির সুবিধা আছে যে ওই যে সাবজেক্টের নাম টপিকের নাম বলে দিলে ওই 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 টিচারদের নাম চলে আসে, যে কোন ফিল্ডে কে কাজ করতেছে। একটু ইজি তুলনামূলক ইউএসএ কানাডার ইউনিভার্সিটিতে খোঁজা, কিন্তু হচ্ছে আমাদের অস্ট্রেলিয়াতে একটু খোঁজা কঠিন। তো অস্ট্রেলিয়াতে যেটা করতে হবে, মানে আমি যেটা সাজেস্ট করতেছিলাম স্টুডেন্টদেরকে, আমার নলেজে ঘাটতি থাকতে পারে বাট আমি যেটুকু জানি আর কি, একটা উপায় হতে পারে যে হচ্ছে ওই যে কিউএস র্যাঙ্কিং, টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং এর যে ওয়েবসাইটগুলো আছে, ওইখানে যে অস্ট্রেলিয়া সিলেক্ট করে দিলে প্রথম যে র্যাঙ্কিং অনুযায়ী প্রথম যে ইউনিভার্সিটি সেগুলো চলে আসবে। এবার ওই ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটে যাইতে হবে, যে ওইখানকার ওই প্রত্যেকটা স্কুল ধরে ধরে যে স্কুলের সাথে আমার টপিক মেলে, মানে আমার যেমন সিএসসি, তো আমার এখানে মিলছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তো ইঞ্জিনিয়ারিং এর ভিতরে যে স্কুলগুলো আছে ওইগুলোর ভিতরে ঢুকে ঢুকে ফ্যাকাল্টিদের প্রোফাইল দেখতে হবে, তাদের রিসার্চ পেপার দেখতে হবে, এবং দেখতে হবে যে আমার ইন্টারেস্টের সাথে তার ইন্টারেস্ট মেলে কিনা। এইভাবে একটা লিস্ট বানাতে হবে, যত বড় লিস্ট বানানো যায়, 20টা, 20 জন প্রফেসর, 50 জন প্রফেসর, 80 জন প্রফেসর। আমি দেখছি, আমি গত 1 বছর ধরে দেখতেছি যে আসলে বিদেশে কিভাবে যায়, কারা যায়, তাদের অভিজ্ঞতা কি। আমি দেখছি যে কখনো 10 মেইলেও একজনের অ্যান্সার চলে আসছে, কখনো হচ্ছে 90 মেইলেও লাগে যায়। তো এই জন্য হচ্ছে আমার মনে হয় বড় সড়ো একটা লিস্ট বানায় ফেলা উচিত যে আমার সাথে এই টিচারের টপিক মেলে। এরপরে 7জন বা 10জন টিচারকে, 10জন প্রফেসরকে একসাথে মেল করা দরকার 7 দিন পর পর। প্রথম 7 জনের মেল করলাম বা 10 জনের মেল করলাম, 7 দিন অপেক্ষা করলাম, দেখলাম যে হচ্ছে 7 দিনের মধ্যে কেউ রিপ্লাই করে কিনা, না করলে পরের 10জন, তারপরের 10জন, তারপরের 10জন, এভাবে করতে করতে এক সময় দেখা যাবে 1জন বা 2জন মেইলে রিপ্লাই দিচ্ছে, যারা পজিটিভ রিপ্লাই দিবে। তারা হয়তো একটা ইন্টারভিউ সেট করবে অথবা একটা রিসার্চ প্রপোজাল যাবে, কোনো একটা মাধ্যমে তারা ভেরিফাই করতে চাবে। তো এই তার আগে গুছাই নেওয়া দরকার, এই মেইল শুরু করার আগে ওই যে মেইলের জন্য লাগবে হচ্ছে এসওপি লাগবে একটা, বা হচ্ছে একটা রিসার্চ প্রপোজালের মতো লাগবে, বা স্টেটমেন্ট অফ পারপাস, যে কোনো একটা লাগবে আর কি। আর হচ্ছে সাথে সব সার্টিফিকেট লাগবে, সব ট্রান্সক্রিপ্ট লাগবে, একটা সিভি লাগবে, এবং সিভিতে যদি কোনো গ্যাপ থাকে, পড়াশোনার গ্যাপ বা চাকরির গ্যাপ থাকে, ওই গ্যাপটাকে জাস্টিফাই করার জন্য একটা ওই এসওপির মধ্যে একটা প্যারাগ্রাফ থাকা লাগবে, বা 2-3 লাইন থাকা লাগবে যে আমার এই কারণে গ্যাপ ছিল। এইগুলো দিয়ে কমপ্লিট করতে হবে। এসওপি কীভাবে লেখে যদি ইস্যু হয় আমি আরেকদিন এটা নিয়ে কথা বলতে পারি। তো এসওপি কমপ্লিট করতে হবে, কভার লেটার লাগবে, একটা মেইলের ভিতরে কভার লেটার লাগবে। এই জিনিসগুলো দিয়ে হচ্ছে প্রফেসরকে মেইল করতে হবে,
এবার যদি প্রফেসর কেউ পজিটিভ রিপ্লাই দেয় দেন সে ওই যে ইন্টারভিউ সেট করবে অথবা হচ্ছে একটা রিসার্চ প্রপোজাল যাবে। তো রিসার্চ প্রপোজাল চাইতে কোনো ঝামেলা নেই, ওটা অলরেডি এসওপির মধ্যে অনেকখানি খাটানো আছে, অনেকখানি আগানো আছে। ওইটাকে পলিশ করে রিসার্চ টার্গেট দিয়ে যে আমি এই জিনিস করতে চাই, এটা টেম্পোরারি, এইটার উপরেই যে ভবিষ্যতে কাজ হবে এর কোনো গ্যারান্টি নেই। এটা হচ্ছে নিজের স্কিল শো করা, মানে আমি যে একটা টপিক ঘাটতে জানি, আমি যে একটা টপিক বের করতে জানি, সেই স্কিলটা শো করাটাই হচ্ছে এই রিসার্চ প্রপোজালের কাজ। তো রিসার্চ প্রপোজালটা রেডি করতে হবে, করে সুপারভাইজারে পাঠায় অ্যাপ্রুভ করাইতে হবে, যে সে যদি খুশি হয় তারপরে সে ওকে করে পাঠাবে যে হ্যাঁ ঠিক আছে তোমার আমি পিএইচডি স্টুডেন্ট হিসেবে নিচ্ছি। অনেকে আবার কাজ করায়, আমি এরকম গল্প শুনছি, মানে আমি ওই যে বললাম যে 1 বছর ধরে অভিজ্ঞতা শুনছি, খোঁজ খবর নিচ্ছি। আমি এরকম শুনছি যে অনেক প্রফেসর করে কি একবারে কাজ দিয়ে পাঠায়, 3-4টা পেপার দিয়ে বলে যে এখান থেকে আইডিয়া বের করো। ইভেন আমি এরকমও শুনছি যে আইডিয়ারে পেপার পর্যন্ত লেখানো পর্যন্ত নিয়ে গেছে, পেপার পাবলিকেশনও হয়তো হয়ে গেছে বা হয়নি, পরে বাদ দিয়ে দিয়েছে। তো কিছু প্রফেসর হয়তো এরকমও থাকবে, তো ওই 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 চান্সটা নিতে হবে, ওই রিস্কটা নিতে হবে যে ঠিক আছে প্রফেসর কাজ করানোর পরে নিল না, এই ঘটনা ঘটতে পারে। আবার সে কাজ করে বুঝে নিচ্ছে যে স্টুডেন্টের ক্যালিবার কত দূর বা হচ্ছে স্টুডেন্ট আসলে ভালো কিনা, ওটা বোঝানোর জন্য সেই বিভিন্ন কাজ দিতেই পারে। তো ওই রিস্কটুকু নিতে হবে। আচ্ছা এটা গেল, এরপরে সে যখন ওকে করবে, যে সে যখন খুশি আমার উপরে, তখন হচ্ছে সে একটা লিঙ্ক দিয়ে পাঠাবে, এটা হচ্ছে অ্যাডমিশনের লিঙ্ক, এবং সাথে সে বলে পাঠাবে যে হচ্ছে কোন ধরনের স্কলারশিপ সে আমাকে দিবে বা সে দিতে পারতেছে। এটা কি হচ্ছে আরটিপি নাকি হচ্ছে ইউনিভার্সিটি? আরটিপি হচ্ছে এখানকার অস্ট্রেলিয়ার সরকারের, আরও আছে গভর্নমেন্টের, সম্ভবত কমনওয়েলথের একটা আছে। তো অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বিভিন্ন রকমের স্কলারশিপ দেয়, ওইগুলো হচ্ছে ভালো, ওইগুলো হচ্ছে সেফ। সেফ বলতে যে ভবিষ্যতে একটা খারাপ ইনসিডেন্ট ঘটে গেল বা কোনো কারণে সুপারভাইজারের সাথে একটু ঝামেলা হয়ে গেল, তাহলে সুপারভাইজার চেঞ্জ হয়ে গেলেও ওই স্কলারশিপগুলো আটকাবে না। আর দ্বিতীয় যে টাইপ স্কলারশিপের, ওটা হচ্ছে প্রফেসর ম্যানেজ করছে, প্রফেসর হয়তো কোনো এক জায়গায় প্রজেক্ট লিখে ফান্ডিং পাইছে, সেটার আন্ডার থেকে দেওয়া হচ্ছে। তার মানে ওইখানে হচ্ছে যে ওই কাজটা যদি স্যাটিসফাই না করা যায়, তাহলে প্রফেসর চাইলে স্কলারশিপ আটকে রাখতে পারে বা দিতে পারে। তো এরকম ঘটনা ঘটতে পারে। এই 2 টাইপের স্কলারশিপ হয়, তখন প্রফেসর বলে পাঠাবে, যখন উনি আমাকে কনফার্ম করবে যে হ্যাঁ তুমি আমার পিএইচডি স্টুডেন্ট হতে পারো, তখন ওই অ্যাডমিশন লিঙ্ক দিবে, ওই বিশ্ববিদ্যালয়ে কোন পেজে যায় অ্যাডমিশন করতে হবে, এটা এমনিতেও পাওয়া যায়। তবে উনি স্যারকে বলে স্যারই প্রোভাইড করবে, অথবা নিজে যে খুঁজে বের করতে হবে যে ঠিক আছে এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করে কি করে। ওই বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশনের ভিতরে কোনো একটা জায়গায় একটা অপশন আসবে যেখানে সুপারভাইজারের নাম বলা লাগবে, যে তুমি কার সাথে কথা বলে রাখছো। অস্ট্রেলিয়ার ম্যাক্সিমামই হচ্ছে প্রফেসর ম্যানেজড, সেন্ট্রাল না। সেন্ট্রাল আছে কি না আমি জানি না, আমি যতগুলো দেখছি অস্ট্রেলিয়া সম্পর্কে তো সবই মোস্টলি প্রফেসর ম্যানেজ, মানে প্রফেসরকে ইমেল করে রাজি করে তারপর আগাইতে হবে আর কি। তাহলে ওই যে অ্যাপ্লিকেশনের সময় প্রফেসরের নাম চাবে, ওইখানে দিয়ে কোনো লাভ হবে না, প্রফেসর না করে দেবে। তো এই জন্য প্রফেসরের ওই অপশনটা সিলেক্ট করে প্রফেসরের নাম বসাই দিতে হবে যে হ্যাঁ এর সাথে আমার কথা হয়েছে, এই টপিক নিয়ে এই কাজে আমি ইন্টারেস্টেড, এগুলো নিয়ে কথা হয়ে গেছে। তখন হচ্ছে ওরা ওইটাকে প্রসেস করার সময় ওইটাকে প্রায়োরিটি দিবে, বা ওই সুপারভাইজারদের জিজ্ঞাসা করবে যে তুমি আসলে ইন্টারভিউ নিয়ে স্যাটিসফাইড কিনা, বা তুমি এ সম্পর্কে কী রেকমেন্ডেশন দাও। ইভেন অস্ট্রেলিয়ার একটা বৈশিষ্ট্য দেখলাম, কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে যে এলওআর লাগে না, যেটা ইউএসএ কানাডাতে খুব ফ্রিকোয়েন্টলি লাগে। ওই অস্ট্রেলিয়ার আমার নিজেরই এলওআর লাগে নাই। আমার এলওআর দিয়ে পাঠাইছেন হচ্ছে আমারই বর্তমান সুপারভাইজার, স্যারই হচ্ছে আমার ওই যে রিসার্চ প্রপোজাল নিয়েছেন বা যেটা নিয়েছেন ওইটার উপরে উনি একটা কমেন্ট করে পাঠাইছেন, ওইটা এলওআর হিসেবে কাউন্ট হচ্ছে, যা বুঝছি আর কি আমি যতটুকু। তো এইবার ওইটা অ্যাপ্লিকেশন করে দেওয়ার পরে ওই মাঝখানে আর একটা কাজ আছে, যে যখন হচ্ছে আমি অ্যাপ্লাই করবো তখন হচ্ছে সুপারভাইজারের সাথে কমিউনিকেট করে এটা ইনশিওর করতে হবে যে আসলে ওই যে ইন্স্যুরেন্স কয়জনের দিবে। নর্মালি স্টুডেন্টটা দিয়ে দেয়, ফুলি ফান্ডেডের কথা বলতেছি আমি, আমি নন ফান্ডেড জানি না, আমি নন ফান্ডেডের টেকনিক সম্পর্কে শিওর না। আমি যে এই যে পুরো ভিডিওতে কথাবার্তা বলতেছি সবই ফুলি ফান্ডেড, ফুলি স্কলারশিপ নিয়ে কথা হচ্ছে। তো ওই স্কলারশিপে যখন কনফার্ম হলো, স্যার যখন ওকে করলো, আমি যখন অ্যাপ্লাইয়ের কাছে যাব, তখন স্যারের সাথে কথা বলে শুনতে হবে যে এটা ওই হেলথ কভার করবে কিনা। যদি না করে তাহলে একজনের জন্য প্রায় 6-7 লাখ টাকার ব্যাপার। আর যদি ফ্যামিলি ইন্স্যুরেন্স হয় তাহলে ফ্যামিলি ইন্স্যুরেন্সের জন্য প্রায় শুধুমাত্র ওয়াইফ নিয়ে গেলে প্রায় 10-11 লাখ টাকা, যদি স্টুডেন্টটা দিয়ে দেয়। স্টুডেন্টটা না দিলে আরও বেশি, আর সাথে যদি বাচ্চা থাকে তাহলে তো আরও বেশি। ওই রকম ইস্যু যদি থাকে তাহলে ওটা সুপারভাইজারের সাথে কনসাল্ট করে তার পারমিশন নিয়ে দেন হচ্ছে ইউনিভার্সিটির কাছে চাইতে হবে। এই চাওয়াটা হবে ইমেলের মাধ্যমে, যখন ওরা অফার লেটার পাঠাবে তারপর ওদেরকে বলে পাঠাতে হবে যে আমার এই লাগবে, তখন ওই দিক থেকে সুপারভাইজার ওটা ওকে করে দিলে এপাশ থেকে কভার হয়ে যাবে, মানে ইউনিভার্সিটির দিক থেকে কভার হয়ে যাবে। আচ্ছা অ্যাপ্লিকেশন শেষ করলাম, অ্যাপ্লিকেশন শেষ করে একটা পিরিয়ড ওয়েট করতে হবে, 2 আর 1 মাস 4 মাস লাগতে পারে। এরপরে ওরা অফার লেটার পাঠাবে, ওরা কংগ্রেচুলেশনস জানায়, অফার লেটার পাঠাবে। ওই অফার লেটার অ্যাকসেপ্ট করলে সিওই আসবে, কনফার্মেশন অফ এনরোলমেন্ট। ওই সিওই দিয়ে হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ভিসা একটা মাথা ব্যথা, ভিসার জন্য প্রায় 25টা ডকুমেন্ট লাগে, ওই যে বললাম আরেকদিন আলোচনা করবো।
তো ওই 25টা ডকুমেন্ট কাভার করে দেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ভিসা আর জন্য অ্যাপ্লাই করার আগে পুলিশ ভেরিফিকেশন অ্যাপ্লাই করতে হবে। যেদিনকে হাতে অফার লেটার আসবে ওই দিনই, মানে আমি অফার লেটার ডিসিশন নেওয়ার আগে পুলিশ ভেরিফিকেশন অ্যাপ্লাই করতে হবে, কারণ পুলিশ ভেরিফিকেশন হতে 18 দিন সময় লাগে। আর যদি এমন হয় যে না কমেন্সমেন্ট ডেট পড়ছে 4-5 মাস পরে, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু যদি এরকম হয় যে 2 মাসের মধ্যে আসতে হবে অস্ট্রেলিয়াতে বা 3 মাসের মধ্যে আসতে হবে, তাহলে ওই অফার লেটার পেয়ে ডিসিশন নেওয়ার আগেই ওই পুলিশ ভেরিফিকেশন অ্যাপ্লাই করা ভালো, কারণ পুলিশ ভেরিফিকেশন ছাড়া ওই ভিসাতে অ্যাপ্লাই করা যাবে না। তার মানে ওই টাইমটা ডিলে হবে। এটা 18 দিন, ঢাকায় থাকলে 7 দিনের ভেতর আসার কথা, ঢাকার বাইরে থাকলে 18 দিনের ভেতর দেওয়ার কথা। কিন্তু আমি এমনও দেখছি ওই যে গ্রুপগুলোতে, ওই যে গত 1 বছর ধরে ঘাটাঘাটি করতেছি, যে 1 মাসেও আসেনি, বা হচ্ছে ওই যে কোনো বিচিত্র কারণে, বাংলাদেশের বিচিত্র কারণগুলোর জন্য আটকায় ফেলছে, এরকম ঘটনাও ঘটে। তো এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ ভেরিফিকেশনে অ্যাপ্লাই করতে হবে। এইবার পুলিশ ভেরিফিকেশন গেল, 25টা ডকুমেন্ট কালেক্ট করা হলো, এই ডকুমেন্টগুলো নোটারাইজ করা লাগবে। নোটারাইজ মানে হচ্ছে ওই যে ম্যাজিস্ট্রেট যদি সাইন করানো লাগবে, একজন উকিল ধরতে হবে, তাকে বলে তাকে দিয়ে ওই ডকুমেন্টগুলো প্রিন্ট করে ওই ফরম্যাটে নিয়ে ম্যাজিস্ট্রেটকে দিয়ে সাইন করাতে হবে যে এইগুলো হচ্ছে জেনুইন, এবং যদি কোনো বাংলা ডকুমেন্ট থাকে সেগুলোকে ইংলিশে কনভার্ট করায় লেখায় ওইগুলোরে নোটারাইজ করাইতে হবে। এইগুলো হচ্ছে 25 ডকুমেন্টের মধ্যে আছে। এইবার এইগুলো 25 রকমের আর কি, এইগুলো গুছাই টুছাই নিয়ে আলটিমেটলি ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। দেন হচ্ছে ভিসা আসবে, ভিসা আসলে শেষ। কিন্তু একটা জিনিস বাকি, সেটা হচ্ছে এই ভিসা আসার পরেও এই অস্ট্রেলিয়াতে আসার জন্য টাকা লাগে, প্রচুর টাকা লাগে। তো টাকা লাগবে হচ্ছে আজকের দিনে এখন পর্যন্ত একটা টাকা হচ্ছে প্লেন ভাড়া। তো প্লেন ভাড়া অনেক সময় বিশ্ববিদ্যালয় দিয়ে দেয়, যেমন আমারটা দিয়ে দিচ্ছে, আমার এক একটা দিবে, ওয়াইফ আর বাচ্চারটা হচ্ছে আমার পে করতেছে, কিন্তু অন্তত স্টুডেন্টের একটা তো কমলো, তো একটা দিয়ে দেয়। রিঅ্যালোকেশন ফি দেয়, বাসা পাল্টানোর জন্য একটা ফি দেয়, যাই হোক এগুলো আছে। তো এগুলো ধরা যাবে না। এগুলো যদি না দেয় তাহলে কি খরচ, হচ্ছে প্লেন ফেয়ার আছে। যদি স্টুডেন্ট হয় তাহলে একজন, যদি হচ্ছে এটা প্লেন ফেয়ার 3-4 মাস আগে কাটা গেলে অস্ট্রেলিয়া আসতে বাংলাদেশ থেকে হচ্ছে 50,000 টাকা লাগে। আর যদি যত ডেট আগাবে, যত ক্লোজ হবে, তত হচ্ছে এই টাকাটা বাড়বে। এটা আমি 7 দিন আগে একবার চেক করছিলাম, আসার 7 দিন আগে কত দেখায়, তো এটা প্রায় 80-90 হাজার টাকার মতো দেখায়। তো এই জন্য হচ্ছে এটা একটা হিউজ অ্যামাউন্ট। এছাড়া হচ্ছে ভিসা ফি। ভিসা ফি হচ্ছে আমি যদি অ্যাপ্লাই করি অ্যাজ এ স্টুডেন্ট, আমার জন্য $1,600। আমার যদি ডিপেন্ডেন্ট থাকে, অর্থাৎ আমার ওয়াইফ এবং আমার বাচ্চা থাকে, তাদের জন্য $1,600। অর্থাৎ একসাথে করলে $1,600। আর আমি যদি এখন করি, ওদেরটা যদি 6 মাস পরে করতে যাই, তাহলে ওদের জন্য আমার আবার আলাদা করে পে করতে হবে। তো এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে যে যদি বউ বাচ্চার সাথে নিয়ে যাওয়ার প্ল্যান থাকে, তাহলে একবারে অ্যাপ্লাই করে ভিসা করে রাখা, তারা পরে ঢুকলো অস্ট্রেলিয়াতে, সেটা সমস্যা না, কিন্তু ভিসাটা একবারে করে রাখা। তো ওইখানে $1,600 লাগবে, প্রায় 1,20,000-1,30,000 টাকার মতো, বিশাল অ্যামাউন্ট। এছাড়া বাজার করা লাগবে, যে শীতের জামা কিনতে এসে গুলিস্তান থেকে, বঙ্গবাজার থেকে, এটার কস্টিং আসবে জন প্রতি প্রায় 15,000 টাকার মতো। ভিতরে ওই কঠিন যখন শীত পড়বে 3-4 ডিগ্রি, ভিতরে থার্মাল, তারপর হচ্ছে মাথার টুপি, প্যান্টের ভিতরে একটা উলের লেয়ার থাকে ওইটা, একটা হচ্ছে বাতাস ঠেকানোর জন্য, একটা হচ্ছে চরম ঠান্ডার জন্য, এরকম বিভিন্ন রকম জিনিসপত্র। এগুলো না কিনলেও চলে, এগুলো এখানে কেমার্টে পাওয়া যায়। হয় ওই টাকাটা নিয়ে আসতে হবে, অথবা ওই জিনিসগুলো হচ্ছে ওইখান থেকে কিনে আনতে হবে। ওই সস্তা মার্কেট আছে, মাইনাসের মার্কেট বলে, ওই যে বঙ্গবাজারে, ওইখান থেকে কেনা যাবে। তো এইগুলো হচ্ছে শপিংয়ের টাকা। এই গেল। আর হচ্ছে হ্যাঁ, এখানকার হচ্ছে বাসা ভাড়া পাওয়া খুবই কঠিন। বাসা ভাড়া পাওয়া এক ইতিহাস, কোনো একদিন বলবো হয়তো। তো বাসা ভাড়ায় একটা ইয়ে হচ্ছে যে প্রথম মাসের ভাড়া বন্ড দেওয়া লাগে, মানে অ্যাডভান্সের মতো, আমরা বাংলাদেশে যেমন বলি অ্যাডভান্স করা লাগবে, ওরকম অ্যাডভান্স করা লাগবে। এবং এখানে হচ্ছে প্রিপেইড, অর্থাৎ প্রথম মাসের ভাড়া দিয়ে দিতে হবে, অর্থাৎ 2 মাসের ভাড়া প্রথমেই যাবে। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে মিনিমাম 2 মাসে যত টাকা খরচ হবে ওইটার সাথে করে নিয়ে আসা। তার মানে এই টাকাগুলো লাগবে, এই টাকাটা এমনটা হিউজ আসলে। ওই যে একই সাথে আমার প্লেন ফেয়ার, ভিসা ফি, এবং হচ্ছে ওই যে মিনিমাম 2 মাসের টাকা, বাসা ভাড়া এবং খাওয়া দাওয়া সহ। যদিও স্কলারশিপ 1 মাস পর থেকেই শুরু হয়ে যাবে আসা, ইভেন যেমন আমারটা শুরু হচ্ছে হয়তো 14 দিন না 15 দিন পর থেকে, বললো 2 সপ্তাহ পর থেকে শুরু হবে, ফোর্টনাইটলি। বাট সেফটির জন্য ওটা নিয়ে আসা, আর যদি গাড়ি কেনার ইচ্ছা থাকে তাহলে গাড়ির টাকা আনতে গেলে, তাহলে এই পরিমাণ টাকা খরচ হবে, এটা একটা বড় একটা ইস্যু। এই টাকাটা জমা নিয়ে আসতে হবে। এই মোটামুটি আমার সাজেশন এবং জার্নি এই টোটাল ছিল। কোনো একদিন IELTS নিয়ে কথা বলবো, বা কোনো একদিন হচ্ছে বাকি অস্ট্রেলিয়ার ঝামেলাগুলো নিয়ে কথা বলবো। আপাতত এই পর্যন্ত, আশা করি একবারে উত্তর দিয়ে দিলাম। ওই যে ফোন আসতেছে 3-4 দিন ধরে, হয়তো সবার উপকারে এসে যাবে। ওকে, থ্যাংক ইউ।